সহযোগিতায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা, আর কত দূর ওই মোহনা, এ যে কুয়াশা, এ যে ছলনা, এই বঞ্চনাকে পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা। আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের এই আয়োজন, আমরা করোনাকালে আপনাদের স্বাস্থ্য সেবা নিয়ে এই অনুষ্ঠানে কথা বলে থাকি। যারা ঘরে আছেন, নেহায়েত একেবারেই প্রয়োজন ছাড়া যাদের বাইরে যেতে হয় না অথবা বাইরে যেতে চান না, যারা এই করোনাকালে বিশেষ নিয়ম মানছেন, তাদের জন্য এই আয়োজনটুকু। আমরা আজকে কথা বলবো কিডনি এবং মূত্রতন্ত্রের সমস্যা নিয়ে। অনেকেই কিন্তু কিডনির নানান সমস্যা নিয়ে নানান সময় ফোন করে থাকেন। আমরা আজকে সেজন্য আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মোহাম্মদ ময়নুল হক চৌধুরী। তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউটের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা প্রতিদিনের অনুষ্ঠান, প্রায় সময় যা জ্বরজারি, শ্বাসকষ্ট, সেগুলো নিয়ে কথা বলতে বলতে অনেকে আবার আজকাল এই কিডনির নানান প্রবলেমের কথা বলেন। এখন কি এই করোনার সঙ্গে বা লকডাউন ইত্যাদি সেগুলোর সাথে কি এটার কি কোনো যোগ আছে? মানে কেন এত আমরা ফোনও বা কেন পাই? মানে হয়তো মেডিসিন বিশেষজ্ঞ, কিন্তু কিডনি নিয়ে অনেক কমপ্লেন করেন। ধন্যবাদ মুনিয়াবা আপনাকে। আজকে যারা ঘরে বসে এবং দেশের বাইরে যারা সেটে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেকেই আন্তরিক অভিনন্দন। আসলে আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আছি। আপনি জানেন যে করোনা কিন্তু একটা মাল্টি সিস্টেম অর্গান এফেক্টেড ভাইরাস। চিফলি এটা আমাদের শ্বাস প্রশ্বাসকে এফেক্ট করলেও অন্যান্য অর্গানকেও এফেক্ট করে, এবং কিডনি ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টেড অর্গান যেটা এই ভাইরাস এফেক্ট করতে পারে। এই কারণেই হয়তো এই করোনাকালীন সময়ে করোনা ভাইরাসের লক্ষণ ছাড়াও আনুষঙ্গিক উপসর্গ বা রোগগুলো নিয়ে আপনার কাছে সবাই ফোন করছে। হয়তো মাইল্ড করোনায় আক্রান্ত হয়েছেন, ঠিক জ্বর জারি ওগুলো ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু প্রায় সময় বলেন যে আমার ইউরিন মনে হচ্ছে যে খুব তলপেটে ব্যথা, টয়লেটে যাওয়ার, প্রস্রাবের জন্য অনেক জ্বালা পোড়া হচ্ছে। এটা করোনার মাইল্ড করোনা হয়ে যাওয়ার পরপরই অনেকের এই প্রবলেম। এরকম যে কথাটা আপনি বললেন, এটাকে বলা হয় পোস্ট কোভিড ইফেক্ট। অর্থাৎ যে কোভিড ভালো হয়ে গেছে কিন্তু ভাইরাস তো এখনো আছে, ডেড ভাইরাসগুলো আছে কিন্তু স্টিল আছে, এটা অর্গানকে এফেক্ট করছে। এটা আমাদের মূত্রতন্ত্র কিংবা কিডনিকে এফেক্ট করছে, যার ফলে দেখা যাচ্ছে তার বার্নিং সেন্সেশন ইন মিকচুরেশন, মানে মূত্রনালীতে জ্বালা পোড়া থেকে যাচ্ছে, ইউটিআই হচ্ছে, পাইলোনেফ্রাইটিস হচ্ছে, নানা রকম রোগ হচ্ছে। তো এই প্রসঙ্গে আমি আপনাকে আরেকটু বলতে চাই যে করোনা ভাইরাস কিন্তু যদি ফুসফুসেও আক্রমণ করে, যখন অনেক সিভিয়ার কন্ডিশনে চলে যায়, সেপসিস কিংবা মাল্টি অর্গান ফেলিয়ার, কিডনিকে কিন্তু ফেল করতে পারে, অ্যাকিউট কিডনি ফেলিয়ার হয়ে যেতে পারে। মাল্টি অর্গান ফেলিয়ার মানেই কিন্তু কিডনি ইজ ওয়ান অফ দ্য ভাইটাল অর্গান অফ দেম। কিডনি ড্যামেজ হবে, শ্বাসে তো আক্রান্ত হয় প্রথমে, তখন এইসব রোগীদেরকে আমাদের ডায়ালিসিস লাগতে পারে। তখন আমরা আইসিইউতে এইসব রোগীকে নিয়ে যাই এবং ডায়ালিসিস সেট আপ করি। আচ্ছা, করোনার সময় জেনে অথবা না জেনে, অথবা অনেকে অনেক বেশি সচেতনতার কারণে, অনেক বেশি সচেতন, অফকোর্স মানে এটাকে সচেতনতা বলবো না, অনেক বেশি ওষুধ খেয়ে ফেলছেন অনেকেই, মানে প্রিভেন্টিভ হিসেবে আর কি, যে আগে আগে এই ওষুধটা খাই, অ্যান্টিবায়োটিক খাই, এত গাদা গাদা সব ভিটামিন খাচ্ছেন। সেই সব কারণে কি আসলে আমরা অনেক সময় বলি যে এত বেশি ওষুধ খেয়েও না কিডনি
এফেক্ট করবে, আপনি এটা ঠিক হলো বলেছেন। একটা মানে প্রিকশনের মতো, মানে এখন অনেকে একটা বড়রা অনেকে না করে। প্যানিক সিচুয়েশন, মানুষ তো না জেনে বুঝে একটু হালকা জ্বর হচ্ছে কিংবা একটু সর্দি কিংবা কাশি, সঙ্গে সঙ্গেই অ্যান্টিবায়োটিক এক গাদা খেয়েছে, Right. অ্যান্টিভাইরাল খাচ্ছে। হ্যাঁ, অনেকে যাদের একটু অবস্থা ভালো, যারা অবস্থা সম্পন্ন, তারা এর সাথে আরো আনুষঙ্গিক অনেক ওষুধ নিয়ে ফেলছে। অ্যান্টিভাইরাল বলে কি কিছু আছে? অ্যান্টিভাইরাল, হ্যাঁ, যেমন অনেক বেশি কাজ, মানে আসলেই কাজ করে এমন অ্যান্টিভাইরাল তো তেমন একটা এখন তো কিছু না। আপনি তো নাই। জানেন যে হু গাইডলাইনে বলছে যে আসলে এক্স্যাক্টলি করোনার কিন্তু কোনো অ্যান্টিভাইরাল, কোনো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট নেই। নেই। যার ফলে দেখা যাচ্ছে এই যে অনেকগুলো ওষুধ তারা খেয়ে ফেলছেন। আপনি তো জানেন যে কিডনি মানে বৃক্ক, এটা একটা ছাঁকনি। আমাদের এত বড় শরীরের বিপাক ক্রিয়ার সমস্ত বর্জ্য পদার্থ কিন্তু এই ছোট্ট দুটা কিডনি দিয়েই বের হয়ে যায়। যার ফলে এরকম হায়ার অ্যান্টিবায়োটিক, এতগুলো ওষুধ, এদের যে টক্সিন, এদের যে বিপাক ক্রিয়ার ফলে এইসব টক্সিনগুলো কিডনি দিয়ে কিন্তু বের হতে গেলে কিডনি ইনজুরি হয়ে যাবে। যার ফলে দেখা যায় যে অবশ্যই তারা কোনো না কোনোভাবে কিডনি ইনজুরি, টু সাম এক্সটেন্ট তারা কিডনি ইনজুরি হতে পারে। আচ্ছা, এটা তো গেল করোনা এবং করোনার এফেক্টের কারণে। ইউজুয়ালি যদি কিডনি ভালো রাখতে হয়, সেটার চর্চাটা কি আসলে? হ্যাঁ, অবশ্যই আমাদের যেহেতু কিডনি ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল অর্গান বডিতে, একে যত্ন করার অনেকগুলো উপায় আছে। তার মধ্যে প্রথমে 1 নম্বর হচ্ছে যে আপনাকে পানি পরিমিত পান করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে নেই আপু, পরিমিত আমাদের মানে কি? হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা আমি বলে নেই। আমাদের কমিউনিটিতে কিন্তু একটা মিসকনসেপশন আছে, অনেক পানি খেতে হবে, প্রচুর। আসলে শব্দটা প্রচুর নয়, পরিমিত, জুডিশিয়াল ইউজ অফ ওয়াটার। আপনার বডি সারফেস অনুযায়ী আপনার যতটুকু দরকার, একটা ছোট বাচ্চার বডি সারফেস অনুযায়ী যতটুকু দরকার, একজন 60ঊর্ধ্ব বয়সের মানুষের জন্য যা দরকার সেই পরিমিত পানি পান করতে হবে। কেন এটা কথা বলছি? যেমন ধরুন যে আমাদের কিডনিতে একটা অসুখ আছে, ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি বলি। যখন সিকেডির কোনো একটা পেশেন্ট, তাকে যদি আমি বলি আপনি প্রচুর পানি খান, তাহলে কিন্তু তার তো কিডনি ড্যামেজ, সেই পানিটুকু তো সে বের করতে পারবে না। ম্যানিফেস্টেশনটা কি? সিকেডির ম্যানিফেস্টেশন হবে, ফার্স্ট হচ্ছে যে ক্রিয়েটিনিন বেড়ে যাবে, সিরাম ক্রিয়েটিনিন, ইউরেমিক কন্ডিশন, রোগী বমি বমি ভাব করবে, অরুচি। ওকে, মানে টেস্ট করার পরে হলো ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে ইত্যাদি, এটা আপনারা পাচ্ছেন। বাট এমনিতে সাধারণ রোগী, মানে সাধারণ মানুষ, আমরা কিভাবে বুঝবো যে আমার সিকেডি, মানে আমি কিভাবে বুঝবো? এটা আসলে প্রথম অবস্থায় বুঝতে পারবেন না। ওই যে লক্ষণগুলো যখন তার হবে, মনে করেন তার অনেক দিন থেকে ডায়াবেটিস আছে অনিয়ন্ত্রিত, তার হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত, সে জানে না, হঠাৎ করে ইনসিডেন্টালি হোক কিংবা কোনো কারণে সে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে গেল, তখন সে তার কিডনি পরীক্ষাটা করাতে গেল, দেখা গেল যে সিরাম ক্রিয়েটিনিন বেড়ে আছে। রাইট, মানে পরীক্ষার আগে সিকেডির আলাদা করে কোনো অসুবিধার কথা আমরা টের পাই না। যদি আমরা স্টেজ 1 কিংবা 2 আর্লি স্টেজে থাকি, শুধু মিনিমাম কিছু সিমটম হবে, যেমন বমি হবে, খাওয়ার একটু অরুচি ভাব হবে, একটু উইকনেস থাকবে, একটু ম্যালিজ থাকবে, এছাড়া মেজর কোনো ম্যানিফেস্টেশন দেখা যাবে না। যখন সিকেডি স্টেজ 4 কিংবা 5 এ চলে যাবে, তখন তার অনেকগুলো ম্যানিফেস্টেশন। স্টেজ 4টা কি, মানে 4 এ কি? এটা তো আপা আসলে হচ্ছে যখন জিএফআর, এটা বলতে গেলে আমরা সিকেডি কে ক্রনিক কিডনি ডিজিজের ক্লাসিফিকেশন করি জিএফআর দিয়ে। আচ্ছা, না, আমরা যদি একদম সহজবোধ্য করে মানুষের মতন করে মানুষকে বোঝার জন্য, যে কিডনির রোগ নিয়ে যখন যাচ্ছেন আপনার কাছে, একদম স্পেসিফিক কিডনির রোগ নিয়ে, সেটা সিকেডির কোন স্টেজ, অর্থাৎ কি ধরনের, মানে পেইন, অন্য কি কি? ইউজুয়ালি আমাদের কাছে পেশেন্টরা আর্লি স্টেজেও আসতে পারে, লেট স্টেজেও সিকেডির প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। ওই যে আপা আপনাকে বললাম, তার অনেক দিনে উচ্চ রক্তচাপ আছে অনিয়ন্ত্রিত, ডায়াবেটিস আছে অনিয়ন্ত্রিত। তার মানে এটা হলো আরেকজন, মানে ধরেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলোর জন্য উনি চিকিৎসা নিতে গেছেন এবং সেখানে পরীক্ষা করে ওইটার যে তার সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া অথবা আদার বায়োমার্কারগুলো আমরা দেখলাম, ওখান থেকে ওই চিকিৎসকই রেফার করেন যে আপনার একজন কিডনি বিশেষজ্ঞকে দেখানো দরকার। তাইলে মানে সরাসরি আমাদের কাছে ইউরোলজিস্ট কিংবা নেফ্রোলজিস্টের কাছে, টু বি ফ্যাক্ট দ্যাট, আসলে প্রথমেই চলে আসে না, আমরা রেফারেল কেসগুলোকে বেশি ডিল করি। আচ্ছা, একজন আছেন ফোনে। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি রহমান বলছি চট্টগ্রাম থেকে। জি জি, বলেন। আমার তো ডায়াবেটিস আছে আজকে প্রায় 7 বছর ধরে। আচ্ছা, এখন ওই আমার কিডনির যে কোনো মানে সমস্যাগুলি, কি কি সমস্যা, কি ধরনের লক্ষণগুলো হলে আমার কিডনির কোনো সমস্যা হতে পারে? আমি কয়েকবার এমনি পরীক্ষা করেছি,
বলছে যে ভালো আছে ভালো আছে, মানে ওই রক্ত পরীক্ষা দিয়ে মানে বলে আর কি। আচ্ছা আচ্ছা। আজকে প্রায় মানে 1 বছর ধরে কোনো পরীক্ষা করাচ্ছি না। আমি ওই ডায়াবেটিসের জন্য শুধুমাত্র একটাই ট্যাবলেট খাই, এমন কোনো ইনসুলিনও নেই না। আমার শুধু দুপুরবেলায় গ্লিভিটা এম 500 mg একটা ট্যাবলেট খাই। আর আবার আমার একটু হার্টেরও প্রবলেম আছে বলছে আজকে 3 বছর আগে। আমি হার্টের কোনো ব্যথা নাই, আমার বুকের কোনো ব্যথা নাই, তবে আমি নাইট্রোকাটও খাই, মেটাকাট আমার একটা খাই, বেটালক 25 একটা খাই। আচ্ছা। হ্যাঁ, এই হার্টের এই সমস্যাগুলো। আর বেটালক প্রেসার এমনি নিয়ন্ত্রণে থাকে কিন্তু সবসময়। কিডনির কোনো সমস্যা নেই, এটা সবসময় ডাক্তাররা বলছেন। আপনার এখনকার প্রশ্নটা কি যে 7 বছর ধরে ডায়াবেটিক, আপনি হার্টেরও সমস্যা আছে, আপনার কিডনি খারাপ হতে পারে কিনা, তাই তো? জি জি জি। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আপনি বললেন আপনি 7 বছর থেকে ডায়াবেটিসের পেশেন্ট এবং আপনার হার্টেরও কিছু প্রবলেম আছে। আপনি কিন্তু অবশ্যই কিডনি পেশেন্ট হতে পারেন, আপনার কিডনি ইনজুর্ড পরবর্তীতে হতে পারে। এই জন্য আপনাকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি লিপিটা খাচ্ছেন ডায়াবেটিসের জন্য, যদি এটা খেয়েই আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে খুবই ভালো। এর পাশাপাশি আপনি অবশ্যই রুটিন চেক আপগুলো অবশ্যই সবসময় করে নেবেন। এটা নিয়ম হচ্ছে যে ডায়াবেটিক বা হাইপারটেনসিভ পেশেন্ট যারা উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস, তাদের বছরে অন্ততপক্ষে 2 বার সবসময় বেসিক টেস্টগুলো করে নেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমাদের কিডনি দেখার জন্য আপনাকে অবশ্যই ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, এই দুটো টেস্ট বারবার করতে হবে, প্রতি বছর অন্ততপক্ষে 2 বার। যদি ভালো থাকে তাহলে তো ভালোই। আপনার ডায়াবেটিসকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে। আপনার ব্লাড প্রেশার যদি থাকে সবসময় ব্লাড প্রেশার মাপতে হবে, যেন আপনি কখনোই উচ্চ রক্তচাপে না যান। এবং পাশাপাশি আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে বছরে, যেহেতু আপনি বলছেন যে আপনি হার্টের রোগী। কাজে যদি হার্টেরও কোনো সমস্যা থাকে, ডায়াবেটিসও আছে, এর সাথে যদি আপনার কখনো উচ্চ রক্তচাপ থেকে যায়, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিডনি রোগে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যাবেন। তো আমি সবসময় আপনাকে বলবো আপনি বছরে অন্ততপক্ষে 2 বার অবশ্যই কিডনির টেস্টগুলো করবেন এবং সবসময় কনসার্নে থাকবেন। আচ্ছা, আরও একজন আছেন ফোনে। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি হ্যাঁ, মুন্নিয়াপা। জি জি বলছি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওই আমি একটু সমস্যা, মানে এই প্রোগ্রামটা দেখি আমার এলাকা, আমি এটিএনের প্রত্যেকটা নিউজে আপনার এইগুলো দেখি, প্রোগ্রামগুলো দেখি। আচ্ছা, তো আজকে দেখলাম ওই যে প্রস্রাবে ইনফেকশনের যে বিষয়টা, রাইট। আসলে আমার এই সমস্যাটা হয় প্রস্রাবে একটু বেগ হলে আমার 2 পার নিচের টুকে মানে কেমন জানি একটা শীতল ভাব আসে, বুঝছেন, ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে যায়। আর প্রস্রাবটা মনে করেন আগে যেরকম একবারে ক্লিয়ার হয়ে যেত, এখন ওইভাবে হয় না। এখন মোটামুটি অন্তত 3-4 মিনিট বা 5 মিনিট সময় লাগে প্রস্রাবটা ক্লিয়ার হতে, অনেক সময় কি হয় যাতে মনে করেন আমার ওই নামাজ টামাজে একটু সমস্যা হয়, বুঝছেন। আচ্ছা, এই ব্যাপারে আমি কি পরামর্শ পেতে পারি? গোপালগঞ্জ থেকে বলছেন বদরুল আলম। জি আচ্ছা আলম ভাই, বয়সটা কত বলা যাবে? 38 বছর বয়স। আর এই প্রবলেমটা কতদিন ধরে? এটা ধরেন 6 মাস খানিক হয়েছে। আমি এখনো অবশ্য কোনো ডাক্তার দেখাইনি। আচ্ছা ঠিক আছে, আলম ভাইয়ের জন্য। হ্যাঁ, ধন্যবাদ আলম সাহেব। আপনার বয়সটা বলেছেন 38, তো প্রায় 40-এর কাছাকাছি বয়স আপনার। এই বয়সে আপনার এই যে সিমটমটা হচ্ছে যে পেশাব ক্লিয়ার হচ্ছে না, করতে একটু সময় লাগছে, 5 থেকে 7 মিনিট সময় লাগছে। তো আমি আপনাকে আরও কিছু প্রশ্ন করব আলম সাহেব, আপনি আমাকে একটু উত্তর দিলে ভালো হয়। প্রশ্নগুলো হচ্ছে যে আপনার এই যে যখন বেগ লাগে, প্রস্রাবের বেগ, তখন কি আপনি ধরে থাকেন, অনেকক্ষণ ধরে থাকেন, না তাড়াতাড়ি টয়লেটে যে বাথরুমটা সেরে ফেলার চেষ্টা করেন? না, আগে প্রস্রাবে যেরকম একটা বেগ হতো, বেগ হলে যেমন মনে করেন ওই যে প্রস্রাবের হতো যে আমার প্রস্রাব আসতেছে, এখন ওইভাবে আমি অনুভব করতে পারি না। এখন মোটামুটি আমার ওই 2 পার মানে নিচের সাইডটা কেমন জানি একটু শীতল শীতল। প্রস্রাবের বেগ হয়ে যখন আপনি প্রস্রাব করতে যাচ্ছেন তখন কি 2-4 ফোঁটা পড়েই যায় আপনার কাপড়ে? পড়ে যাইতেও পারে, অবশ্য মনে করেন আসলে ওইভাবে খেয়াল করেন। ঠান্ডা হয়ে যায়। প্রস্রাবটা কি খুব চিকন নলে হয় না মোটা নলেই পড়ে আপনার? প্রস্রাবটা অনেক সময় 2 নলেও হয়, বা এদিক সেদিক পড়ে, এইভাবেও হয়। আচ্ছা, তো আপা উনি 38 বছর বয়স।
একটা জিনিস পায়ে ঠান্ডা লাগার বিষয়টা এটা আমি বলবো যে ওনার একটা সাবজেক্টিভ কমপ্লেইন, অ্যাকচুয়ালি মানে এটার এটা সাথে psychological সাইকোলজিক্যাল একটা তার প্রবলেম, মনে হচ্ছে এটা যে- আসলে অ্যাকচুয়ালি ডিজিজের সাথে খুব বেশি না, কোরিলেট মানে ওনার মনে হয় যে প্রস্রাবের বেগটা আসার পরে ওনার হাত পা ঠান্ডা হাত হয়ে পা যায় বা- ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ, ওনার ওই যে অনেক বেগ আসছে কিন্তু আচ্ছা। ফ্লোটা কম, আচ্ছা, ওনার তখনই একটা মানে সাইকোলজিক্যাল একটা আচ্ছা। কোনো মানে ডিস্টারবেন্স তার বা মানে এটার মধ্যে কোনো আসলে ফিজিওলজিক্যাল কোনো ফিজিওলজিক্যাল কোনো কারণ নাই যে কিন্তু প্রস্রাব মোস্ট আসলেই পা ইম্পর্টেন্ট ঠান্ডা হয়ে যাবে এরকম কোনো নাই। কিন্তু মোস্ট আচ্ছা। ইম্পর্টেন্ট কারণটা বলছেন উনি, ওনার প্রস্রাবের বেগটা কমে গেছে, গেছে, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা সিম্পটম। আচ্ছা। তো আমরা এই সিমটমগুলোকে কালেকটিভলি বলি লোয়ার ইউরিনারি ট্রাক্ট সিমটম, LUTS। সাধারণত 38 বছর বয়স ওনার, 40-এর কাছাকাছি চলে গেছেন। আমি শুরুতেই ওনার এই সিমটমগুলো শোনার পরেই আমার যে ডিজিজটা, ইউরোলজিক্যাল যে ডিজিজটা প্রথমেই চলে আসবে সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। আচ্ছা। মেবি ওনার প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হওয়ার সময় চলে এসেছে। আচ্ছা। প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে একটা গ্ল্যান্ড যেটা আমাদের মূত্রনালী এবং মূত্রথলির সংযোগের স্থলে থাকে, একটা নাশপাতির মতো একটা গ্ল্যান্ড, ভেরি ইম্পর্টেন্ট মেল সেক্সুয়াল অর্গান। এটা কিন্তু বয়স যখন আস্তে আস্তে 40-এর উপরে যেতে থাকে তখন বাড়তে থাকে। প্রোস্টেট গ্ল্যান্ডে বেড়ে গেলে তখন প্রস্রাবের রাস্তায় চাপ দেয়, তখন এই ধরনের সিমটমগুলো হয়। প্রস্রাব ক্লিয়ার হয় না, কিংবা যেতে যেতে 2-4 ফোঁটা পড়ে যায়, অনেক বার্নিং হয়, রাত্রে 2-4 বার উঠতে হয়, প্রস্রাবের বেগটা আগের থেকে অনেক কমে যায়, এই ধরনের কমপ্লেনগুলো করে। আচ্ছা, আচ্ছা। তো ওনাকে আমার একটা অ্যাডভাইস থাকবে যে আপাতত আমরা একটা ওষুধ আমি ওনাকে বলবো, আপনি ওটা খেতে থাকবেন এবং যে কয়েকটা ইনভেস্টিগেশনের কথা বলবো উনি করে যদি পরবর্তীতে আমাদের হাসপাতাল কিংবা আমাকে না, দেখাতে পারে আপনাকে তাহলে তো ফোন ভালো হয়। করবেন, কারণ আমাদের এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা আসেন অতিথি হয়ে, আমরা তাদের নম্বর দিয়ে দিই। এবং প্রস্রাব রাস্তায় আরো প্রবলেম থাকতে পারে, থাকতে যেমন পারে। স্ট্রিকচার থাকলেও এই ধরনের সিমটম হতে পারে, আচ্ছা, নিউরোজেনিক। আপনি কি ইনভেস্টিগেশন গুলোর কথা এখানেই বলবেন নাকি? আমার আমি মনে হয় ওনাকে উনি শুধু ওষুধটা বলবো এবং আচ্ছা। আশা করব উনি যেন আমাদের কিডনি ইনস্টিটিউট অথবা আমার সাথে যোগাযোগ আপনার সঙ্গে করেন। যোগাযোগ করবেন। বদরুল ভাই, আমরা নাম্বারটি দিয়ে দিয়েছি অলরেডি, আমার সহকর্মী প্রোডিউসার যিনি আছেন উনি দিয়ে দিয়েছেন। আর আপনি ডক্টর মইনুল হক চৌধুরীর সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবেন। ওষুধটা যদি বলেন। জি, এটাকে আমরা বলি ট্যামসুলোসিন গ্রুপ, এটা ক্যাপসুল প্রোস্টাম। প্রোস্টাম। আপনি ভালো করে লিখে নিন, ক্যাপসুল প্রোস্টাম 0.4 মিলিগ্রাম। প্রোস্টাম PROSTAM, ক্যাপসুল প্রোস্টাম 0.4 মিলিগ্রাম প্রতি রাত্রে একটা করে ভরা পেটে খেতে থাকবেন। আপনি ততদিন পর্যন্ত খেতে থাকবেন যতদিন আপনি একজন ইউরোলজিস্ট কিংবা আমাদের ইনস্টিটিউট কিংবা আমাকে দেখাতে পারছেন না। আর যখন আপনি আমাকে দেখাবেন তখন আপনাকে আমি রিলেভেন্ট ইনভেস্টিগেশনগুলো বলবো, সেগুলো আপনি ফার্দার আমাকে দেখাবেন। আরো একজন আছেন ফোনে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মিরপুর থেকে বলছি, তাহিন। জি, বলেন। আমরা শুনতে পাচ্ছি। জি, ফাহিম। আমার একটা কোশ্চেন ছিল ডক্টর ময়নুল হক স্যারের কাছে। জি জি, বলেন। আমি কি কোশ্চেন করব? জি জি, প্রশ্ন করেন। জি। আচ্ছা স্যার, আমার বাবা হচ্ছেন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। উনি 2013 সালে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। তো এখন রিসেন্টলি ওনার কিছু মানে প্রবলেম দেখা দিয়েছে, একটু ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, তারপর ডায়াবেটিক্সও কন্ট্রোলে থাকছে না। তো আর মেইনলি হচ্ছে তার প্রোস্টেটে অপারেশন হয়েছিল, আর ঘন ঘন প্রস্রাব হচ্ছে এখন। তো রিসেন্টলি এখন একটু ঘন ঘন প্রস্রাবটা কমে গেছে, কিন্তু যে মেডিসিনটা উনি নিচ্ছিলেন সেটা হচ্ছে সলিকেয়ার 5 mg অ্যান্ড এলজিক্যাল 500 mg। তো সেই ক্ষেত্রে এখন আমি কিডনির যে নেফ্রোলজিস্ট ডক্টর আইবলি স্যারকে দেখেছিলাম, উনি বলেছিলেন যে যেহেতু উনি কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আর ওনার এখন ইউরিনের এতটা মানে ইউরিন ঘন ঘন যে প্রবলেমটা ছিল ওটা কমে গিয়েছে। তো সেই ক্ষেত্রে উনি সলিকেয়ার 5 mg-টা ক্যান্সেল করে দিয়েছেন, মানে একদম বাদ দিয়েছেন, আর বলেছেন এলজিক্যাল 500 mg মানে একদিন পর পর খেতে। তো সেই ক্ষেত্রে তো আপনার কাছে একটু সাজেশন চাচ্ছিল। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার বাবা খুবই একটা মানে ক্রিটিক্যাল পেশেন্ট আমি বলবো। কিডনি ট্রান্সপ্লান্ট করার পরও তার ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে গ্রাজুয়ালি। সেক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন করবো, আপনার বাবা কি খান? যেমন কিডনি ট্রান্সপ্লান্টের পরে কতগুলো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস নিতে হয়, আপনার বাবা কি সেগুলো কিছু খাচ্ছেন? কিডনি মেডিসিন নিচ্ছেন যেগুলি, সেটা হচ্ছে টেক্সলুইমাস 0.75 mg, and তারপর নিচ্ছেন মাইকোটিক 360 mg, তারপর ইউরিম্যাক্স, ওয়াইসেলন,
এগুলি নিচ্ছে না জি জি জি, কিডনির জন্য। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলো তাদের অপটিমাম ডোজে পাওয়া হচ্ছে কিনা। ট্যাক্টোলিমাস নিচ্ছেন, আপনি বলছেন মাইক্রোফ্লোনেট মোফেটিল নিচ্ছেন, এমএমএফ, আপনাকে অবশ্যই একজন ভালো নেফ্রোলজিস্টকে দেখায় এই ডোজগুলোকে ক্যালকুলেশন করে ফার্স্ট নিতে হবে, যাতে কোনোভাবেই ক্রিয়েটিন না যায়, বেড়ে না যায়। তার উপর আপনি বলেছেন আপনার বাবার কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে থাকছে না। ইট মাস্ট বি কন্ট্রোলড, এটা অবশ্যই আপনাকে কন্ট্রোলে আনতেই হবে, কারণ ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে ক্রিয়েটিন গ্র্যাজুয়ালি বেড়ে যাবে। এবার আসুন, আপনার বাবার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এটা তো প্রোস্টেট গ্ল্যান্ড বড়, আপনি নিজেই বললেন। অবশ্যই প্রোস্টেট গ্ল্যান্ড বড়োর জন্য ট্যামসুলোসিন আপনাকে খাওয়াতে হবে আপনার বাবাকে। যেমন কিছুক্ষণ আগে আমি বললাম একটা ক্যাপসুলের কথা, ক্যাপসুল প্রোস্টাম, এটা আপনি খাওয়াবেন। আর সলিকেয়ার এখন দরকার নেই, যেহেতু ফ্রিকোয়েন্সিটা কমে গেছে। তবে আপনি প্রোস্টামের সাথে আরেকটা ওষুধ রাত্রে যদি আপনার বাবাকে দেন, তাহলে আপনার বাবা আরেকটু উপকৃত হবেন। সেটা হচ্ছে টোফ্রানিল, আমরা যেটাকে ইমিপ্রামিন বলি। ট্যাবলেট টোফ্রানিল প্রতি রাত্রে একটা করে, এবং এর সাথে ক্যাপসুল প্রোস্টাম চলতে থাকবে। আর আপনি অবশ্যই একজন নেফ্রোলজিস্টকে দেখিয়ে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলোর ডোজ ক্যালকুলেশন করে নেবেন। জি তাহিন, আপনি যদি আমরা ডক্টর মইনুল হক চৌধুরীর নাম্বার আপনাকে দিয়ে রাখছি, নিশ্চয়ই বাবার ব্যাপারে আপনি ওনার সঙ্গে আরো বিস্তারিত আলাপ করতে পারবেন। অনেক ধন্যবাদ। জি, নিশ্চয়ই আপনার বাবা সুস্থ হবেন তাড়াতাড়ি। ছোট্ট ছোট্ট দুইটা প্রশ্ন তাহিনের এই বাবার হিস্ট্রির জায়গা থেকে। প্রথমত, প্রোস্টেটের অপারেশনটা লাগে কখন? খুব সুন্দর প্রশ্ন করেছেন আপা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রোস্টেট গ্ল্যান্ড একেবারে বড় হলেই যে আমাকে সঙ্গে সঙ্গে অপারেশন করতে হবে, এটির কোনো কারণ নেই। আমরা ইউরোলজিস্ট আর প্রোস্টেট অপারেশনের ক্ষেত্রে কতগুলো ইন্ডিকেশন দেখে নিই, সেগুলোকে অ্যাবসলিউট ইন্ডিকেশন বলে যে অবশ্যই করতে হবে। কতগুলো রিলেটিভ ইন্ডিকেশন আছে যে আমি অবজার্ভ করতে পারি, আমি করতেও পারি অপারেশন, নাও করতে পারি। তার আগে একটু বলে নেই আপা, প্রোস্টেট অপারেশন এখন কিন্তু ইউরোলজি আমাদের বাংলাদেশে অনেক অ্যাডভান্সড। আগে আমরা প্রোস্টেট অপারেশন করতাম পেট কেটে, হ্যাঁ, এখন কিন্তু আমরা আর পেট কাটি না, আমরা এন্ডোস্কোপিক মানে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রোস্টেটকে অপারেশন করে ফেলি, যেটাকে আমরা TURP বলি, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। তো এখন আমরা কখন করব? এখন একটা লোক এসে বলল, স্যার আমার প্রচন্ড প্রস্রাবে জ্বালা যন্ত্র, আমার কোনোভাবেই প্রস্রাব হয় না, আমি খুবই অস্বস্তিতে আছি। মানে হি মে বি বদার্ড উইথ হিজ অর হার সিমটমস, সে কোনোভাবেই সহ্য করতে পারছে না। তাহলে আমরা এটাকে বলি বদারসাম স্কেল। এই স্কেলে তার সিমটমটা 6-এ চলে যাচ্ছে, কোনোভাবেই সে সহ্য করতে পারছে না। সেটা এক নাম্বার। তার কয়েকবার পেশাব আটকে গেছে, 2 or 3 এপিসোডস রিফ্র্যাক্টরি ইউরিনারি রিটেনশন, মানে কয়েকবারই পেশাব আটকে গেছে, কয়েকবারই তাকে ক্যাথেটার করতে হয়, প্রস্রাবের রাস্তায় নল দিতে হয়, আবার খুলে আবার কিছুদিন পর তাকে আবার বন্ধ হয়ে যায়। এইসব পেশেন্ট হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিকেশন, তাকে অবশ্যই প্রোস্টেট অপারেশন করতে হবে। মানে এইটা কি শুধু এইজ ফ্যাক্টর নাকি অন্য কোনো ইস্যু থাকে এটা? না, এইজ কোনো ফ্যাক্টর না। একটা 50 বছরের আপনি বললেন যে ওই যে বদরুল আলমের বেলায় যে 38, এখন প্রোস্টেটটা আপনার একটু বড় হওয়ার পথে, হ্যাঁ, প্রোস্টেট এইজ মানে 40 থেকেই গ্র্যাজুয়ালি বড় হতে থাকে। মানে এখানে ওইটার শক্তিটাও তো একটু লুজ হতে থাকে সামথিং, তো সেটাই মানে যে বদার্ড হয়, এটা কি এইজের কারণেই নাকি? হ্যাঁ, গ্র্যাজুয়ালি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হচ্ছে, সে সিমটম প্রডিউস করছে, আস্তে আস্তে তার বয়সও বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এই কারণেই তার সিমটমটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তাকে অনেক বেশি বদার্ড করছে। আচ্ছা, আরো একটা প্রশ্ন আছে, কিন্তু আমরা দর্শকের প্রশ্ন আগে নিয়ে নেই। হ্যালো 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 জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যালো, জি, আপনি নাম বলেন, প্রশ্ন করেন। আপনি ফোন করেছেন আমাদের। আমিনুল, মগবাজার। জি, বলেন প্রশ্ন। জি, আমার অনেকদিন যাবত প্রস্রাবে ইনফেকশন মনে হচ্ছে, প্রস্রাব ইউরিন আপনার অনেক দুর্গন্ধ আর কি, আর মনে হয় প্রস্রাব করার পরে আপনার অনেকক্ষণ টিস্যুর ব্যবহার করার পরেও উজু করতে গেলে হয়তো কোথাও চেয়ারে টেয়ারে বসলে হয়তো একটু পড়ে যায়, ওই ধরনের প্রবলেম আর কি। আচ্ছা, আপনি কি ডাক্তার দেখিয়েছেন আমিনুল ভাই? না 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 না, দেখাইনি। আমার বয়স 35। কি কাজ করেন? আমি জব করি হেড অফিস। আচ্ছা, ফ্যাক্টরিতে জব করেন। আচ্ছা, ওনার জন্য শুরুতেই বলবো আমিনুল ভাই, আপনার বয়স তো 35, আপনি নিয়মিত পানি খান তো পরিমাণ মতো? পানি খাওয়া হয় আমার। আপনি পরিমাণ মতো, যেমন একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 2 থেকে 3 লিটার পানির দরকার, আপনি কি সেই পরিমাণ পানি পান করেন? না, আমার মনে হয় 3 লিটার না, 5-6 লিটার, 7 লিটার, 8 লিটার করছেন।
আবার তো- 1-2 গ্লাস করে কিছুক্ষণ পর পরই। আচ্ছা। এটা আমার সমস্যাটা আছে না অনেক বছর যাবত মনে হচ্ছে, মনে হয় 7-8 বছর 10 বছরও হতে পারে। আমি রিসেন্টলি মনে হচ্ছে যেন আমার এটা আরো বেশি হচ্ছে, ওই ধরনের। আমি ডাক্তার দেখাবো ডিসিশন নিচ্ছি। তো আপনি এই 7-8 বছর ধরে আপনার এরকম ইউরিনারি ইনফেকশন হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ডাক্তার আপনি এখনো দেখাননি, এই তো? জি জি জি। আমিনুল ভাই, এই প্রথম কোনো ডাক্তারের সঙ্গে কথা বললেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, জি জি জি। কেন বলেন তো? আমার মনে হচ্ছে হয়তো কোনো সমস্যা হতে পারে, যার কারণে রিসেন্টলি ডাক্তার দেখানো প্রয়োজনীয় বিষয়টা। আচ্ছা আচ্ছা, আপনি দেখতে দেখতে অনুষ্ঠানটা দেখতে দেখতে মনে হয়েছে যে এটা অবশ্যই সমস্যা। 10 বছর ধরে উনি পুষছেন। যাই হোক, আপনারা আমরা ছোট করে একটু বকা দিলাম, এটা খুবই খারাপ কাজ করেছেন, নিজের যত্ন নেন নাই। আর স্যার বলবেন। তাহলে তো আমিনুল ভাই, আপনি যে রোগী, সে আপনি পড়ে যাচ্ছেন রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আপনার বারবার হয়ে যাচ্ছে। কাজে আপনি অবশ্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেশেন্ট, কনসার্নে আছেন। তো প্রথম ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আমিনুল ভাই, আপনাকে কতগুলো বেসিক ইনভেস্টিগেশন আগে অবশ্যই করতে হবে, যে আপনার মূত্রতন্ত্রের কোথাও কোনো প্রবলেম আছে কিনা, অ্যানাটমিক্যাল। পুরুষদের সাধারণত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুব কম হয়, এটা মহিলাদের বেশি হয়। যেহেতু আপনি বলছেন বারবার আপনার হয়ে যাচ্ছে, পুরুষদের কি একবারই মানে একদমই হয় না? না না এরকম না, কি? কম হয়, পরিমাণে কম হয়। কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার আপা। পুরুষদের ইউরেথ্রাটা অনেক লং পেশাবের রাস্তা, যার ফলে ইনফেকশন রেট্রোগ্রেডলি অনেক উপরে উঠতে পারে না। মেয়েদের ইউরেথ্রা অনেক শর্ট, তাই মেয়েদের ইনফেকশনটা বেশি হয়। আচ্ছা, তো মানে আমি আইটিইউটা আপনারা না ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট হ্যাঁ, ইনফেকশন। ইউটিআই। তো এক্ষেত্রে আমিনুল ভাই, আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই একজন ইউরোলজিস্টের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন। আপনার প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা সবার আগে দরকার, বিশেষ করে ইউরিন আরএমই, আমরা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বলি, এবং কালচার সেন্সিটিভিটি, এটা সবার আগে করে কেন বারবার কোন অর্গানিজম দিয়ে আপনার ইউটিআইটা হচ্ছে এটা আমাদেরকে সর্ট আউট করে সেই অনুযায়ী আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। পাশাপাশি আপনার এনি অ্যানাটমিক্যাল ডিরেজমেন্ট আছে কিনা, আপনার গোটা কিডনিতন্ত্রে কোনো অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, সেটা আমাদেরকে সর্ট আউট করে নিতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছি আপনার নাম্বার। জি, আপনি আরেকজন আছেন ফোনে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রংপুর থেকে বলছি, শিলবাজার থেকে বলছি। আচ্ছা, বলেন নামটা। ছেলের সমস্যা, ছেলে আমার বয়স 30 বছর বয়স। হ্যাঁ, দীর্ঘ 3 বছর থেকে ও পেটের ব্যথা। হ্যাঁ, আচ্ছা ওটা হচ্ছে আচ্ছা, আফরোজা, ঢাকায়। হ্যাঁ জি আফরোজা খালা, আপনার ছেলে আছেন কি সামনে? 30 বছর বয়স। হ্যাঁ। আমি রংপুর থেকে বলছি। হ্যাঁ, তো চিকিৎসা নিয়েছি আমরা ঢাকা মেডিকেলে, ওখানে চিকিৎসা রোগ ধরা পড়ছে। আচ্ছা, ও হ্যালো। জি জি জি। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, আর কিডনিতে ওই যে খোকন ডাক্তার আছে, ভাস্কুলাইটিস, আমার ছেলের রোগ ধরা পড়ছে ভাস্কুলাইটিস। কিন্তু ওটা ওই যখন তখন কিডনি রোগ আক্রান্ত হতে পারে বা আরো অন্য অন্য রোগে আক্রান্ত হতে পারে। কিন্তু এই যে পেটের ব্যথা মাঝে মাঝে হচ্ছে, ওটা আমাদের ডাক্তারের সাজেশন নিয়ে চিকিৎসা করি। ওনাদের কাছে আমরা সাজেশন পাচ্ছি না বা কোনো ধরতেছে না। আচ্ছা, একদম। শামীম, ডাক্তার শামীম খোকন। আচ্ছা আচ্ছা, আমরা মানে শামীম খোকন সেখান থেকে কেন পাচ্ছেন না সেটা তো অন্য ইস্যু। আমরা ডক্টর মইনুল হক চৌধুরীর সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলি। আর ছেলেটা যদি কাছে থাকেন, আপনার মানে যদি আপনার সামনে থাকেন, তাহলে ওর কাছ থেকে শুনে নিলে ভালো হয়। মানে আরো দু একটা যদি প্রশ্ন থাকে, সমস্যাটা ঠিক বলেছেন। আপনার ছেলে যদি আপনার সাথে থাকে তাহলে খুব ভালো হয়। কাছে আছে, ওই জন্য তার পরিবর্তে আমি বলতেছি, আমি মা মানে হাতে বা ডান হাতে বোধ শক্তি কম, আঙ্গুলে আর কথায় আটকে, এই কারণে আমি বলতেছি, আমার সামনেই আছে। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি আপনার ছেলের অসুখটা কি বললেন? ঢাকা মেডিকেল থেকে কি ডায়াগনোস হয়েছে? ভাস্কুলাইটিস। হ্যাঁ, ঠিক আছে। এটা উনি ওষুধ খায়, ইমোরান, ম্যাসডি, ইসোনিক্স, তোমার ইথিকোস্ট্রিন, আর তোমার ক্যালভো, তারপরে হলো কটাম, হাইড্রোজিন, রেগুলার খায়। হ্যাঁ, তবে এই রোগ ধরা পড়ার আগে এই যে ইয়েটা হয়েছে, সমস্যাটা কথা আর যে হাতের প্যারালাইসিসের মতো,
এখন ওটা ওইভাবে আছে, কিন্তু ওই মূল কথা ছিল তার ওই যে জ্বর ব্যথা আর ওই যে মনে করো পেটের ব্যথা, জয়েন্টের ব্যথা, এই কারণে আমরা রোগ ধরতে না পারি, রংপুরে ধরতে না পারি, তারপর ঢাকায় ট্রান্সফার করছে, ঢাকা থেকে আবার পিজিতে আমরা চিকিৎসা নিচ্ছি। ওই রোগটা এই রোগই ধরা পড়ছে এখন রেগুলার ভাবে। ওনার ব্যাপারটা কি আরেকটু যত্ন করে শুনে আপনি? আমার মনে হয় যে আসলে তার আগে একটু বলে নেই আপা, ভাস্কুলাইটিস হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। এটা ইডিওপ্যাথি কোনো কারণ নেই এবং এটা ব্লাড ভেসেলের একটা অসুখ। এটা ইন্টেস্টাইনে মানে আমাদের যে পেটের নাড়ি ভুঁড়ির মধ্যেও এটা এফেক্ট করতে পারে এবং শরীরের অনেক ভাইটাল অর্গানকে এফেক্ট করতে পারে, কিডনিকেও এফেক্ট করতে পারে। কিন্তু যেহেতু কিডনিকে এফেক্ট করে, হ্যাঁ কিডনিতে এফেক্ট করলে কিডনির যে ভেসেলগুলো আছে, ব্লাড ভেসেলগুলো, এগুলোতে একটা অটোইমিউন প্রসেসে সেটা সে কমপ্লেক্স তৈরি করবে, কিডনির ছাঁক নিতে অসুবিধা করবে, ইউরিন তৈরি করতে অসুবিধা হবে, হেমাচুরিয়া মানে ব্লাড রক্ত দিয়ে যাবে, প্রোটিনিউরিয়া প্রোটিন চলে যাবে। কিন্তু আমি যতদূর ওনার হিস্ট্রি শুনে বুঝলাম যে ওনার পেটের ব্যথা মানে ভাস্কুলাইটিস তো তার এন্টেরোপ্যাথিক ভাস্কুলাইটিস পেটের মধ্যেই, এখন এটা কিডনিকে এফেক্ট করেছে কিনা এটা দেখার জন্য তো কতগুলো মার্কার দেখতেই হবে। তো আমি বলবো যে আপনি যদি সন্দেহ ওনার কাছে মনে হয় তাহলে অবশ্যই উনি একজন নেফ্রোলজিস্ট কিংবা একজন ইউরোলজিস্টের সাথে পরবর্তীতে যোগাযোগ করবেন। আর আমরা একটু আফরোজা খালা আপনাকে পরামর্শ দিচ্ছি, সব ঠিকঠাক হোক, নিশ্চয়ই ঢাকায়ও তো আপনাদের আসা হয় নানান কারণে, বেড়াতেও আসেন, চিকিৎসার জন্যও আসেন, আর কিডনি ইনস্টিটিউট তো থাকলেই আপনাদের জন্য ডাক্তার মইনুল হক চৌধুরী নাম্বারটি আমরা দিয়ে রাখছি। যে কোনো ইমার্জেন্সিতে আপনারা আপনার ছেলের জন্য নিশ্চয়ই ফোন করে তার কাছ থেকে পরামর্শ পাবেন। আশা করি ছেলেটা সুস্থ হবে। খুব বেশি হাতে সময় নাই, অনেক অনেক প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। যেমন আচ্ছা, মেয়েদের বেলায় যে প্রোস্টেট নিয়ে তো ছেলেদের মানে একটা প্রবলেম হয়, এটা তো একেবারে ইউরিনের প্রবলেম। মেয়েদের বেলায় কি ধরনের প্রবলেম হয় এবং তাদেরকে আপনারা কি ধরনের সাজেশন দেন? মেয়েদেরকে আমি আপা শুরুতেই বললাম যে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনটা মেয়েদের কমন হয়, কারণ এটা আমাদের জন্মগত, মেয়েদের শর্ট ইউরেথ্রা এবং খুব তাড়াতাড়ি ইনফেকশনটা উপরে চলে যেতে পারে। সেক্ষেত্রে সাধারণত মহিলারা আমাদের কাছে অনেক সিমটম নিয়ে আসে। তারা প্রথমে বলে যে প্রস্রাব করতে জ্বালা পোড়া করে, যেটাকে আমরা ডিজিউরিয়া বলি, বার্নিং সেন্সেশন। তারপরে বলে যে তলপেটে ব্যথা, খাওয়ার একটু অরুচি থাকে, হালকা হালকা জ্বর থাকে, কোমর ব্যথাও থাকে। এই সব সিমটমগুলো নিয়ে মেয়েরা আসে এবং খুব কমন। ইউটিআই মেয়েদের কাছে খুবই কমন। আমরা যদি বলি যে ইউরোলজিস্টদের কাছে একটা বাল্ক অফ পেশেন্ট হচ্ছে ইউটিআই, বেশিরভাগ পেশেন্টই হলো মেয়েরা। এক্স্যাক্টলি। তো আমরা তখন মেয়েরা আবার অনেক বেশি, তার মধ্যে বিশেষ করে সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেনরা, যারা 15 থেকে 35 বছর বা 15 থেকে 40 বছরের ওমেনদের মধ্যেই প্রোস্টেটটা বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা আগে কতগুলো অ্যাডভাইস দিয়ে নিই। ওষুধ তো আমরা আসবোই, পরীক্ষা তো প্রথমে আসে। সে অ্যাডভাইসগুলোর মতো থাকে তাদেরকে পরিমিত পানি পান করার কথা, মেইনটেইন দেয়ার পার্সোনাল হাইজিন, তাদেরকে অবশ্যই পার্সোনাল হাইজিন মেইনটেইন করা ভেরি ইম্পর্টেন্ট। তাদের গোপন অঙ্গগুলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রায় বলি সব অনুষ্ঠানে আমাদের একেবারে বাধ্যতামূলক একটা পরামর্শ থাকে যে তাদেরকে আমরা সাইট্রাস যে ফ্রুটস গুলো খেতে বলি, যেমন কমলা, মালটা, আমলকি, লেবু, কারণ ভিটামিন সির একটা রোল আছে টু প্রিভেন্ট ইউটিআই এর জন্য। এগুলো আমরা খেতে বলি। তাদেরকে আমরা তাদের যে পার্টনার অর্থাৎ হাজবেন্ডকেও আমরা সবসময় সতর্ক থাকতে বলি, তাকেও পার্সোনাল হাইজিন মেনটেন করতে বলি, কারণ তার থেকেও কিন্তু তার ওয়াইফের এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা হতে পারে। তো এই অ্যাডভাইসগুলোর পরেই আমরা তাকে কতগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়ে দিই। যেমন আমি শুরুতেই বললাম, আমরা একটা সিম্পলি প্রথমেই একটা ইউরিন টেস্ট করে নিই। ইউরিনের মধ্যেই আমরা বুঝতে পারি যে তার ইনফেকশনটা আছে কিনা, এবং কালচার করে দেখি যে কোন অর্গানিজম দিয়ে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা হলো। সেই অনুযায়ী আমাদের অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভ সেই রিপোর্টে দিয়ে দেয়, তখন আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দিই। কিন্তু আমাদের সবসময় ফোকাসটা থাকে আপা ওষুধ নয়, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমরা সবসময় ইউটিআর ক্ষেত্রে মহিলাদেরকে সবসময় উপদেশ দিয়ে দেওয়া এবং সেই উপদেশগুলো পালন করার ক্ষেত্রে তাদেরকে বেশি অনুরোধ করি। আরো একটা জিনিস অনেক সময় আপনারা বলেন যে অনেকক্ষণ মেয়েরা মানে ওয়ার্কিং, যারা বাইরে কাজ করে, অনেকে মানে প্রস্রাব চেপে রাখে। এটা তো ঠিক বলেছেন, এটা একটা ব্যাড হ্যাবিট। এটা কারণ আজকাল মেয়েরা এনজিওতে কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, অনেক লম্বা সময়ের কাজের জন্য তারা প্রস্রাব করতে পারছে না। কাজে কখনোই তাদেরকে প্রস্রাব অনেকক্ষণ ধরে রাখা যাবে না। টয়লেট না পেলে যাচ্ছে না, সেটাও একটা
সেটাও একটা প্রবলেম। কিন্তু এই এই অভ্যাসটা তাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে, সময় মতো অবশ্যই ভয়েডিং টাইমটা তাদেরকে ঠিক রাখতে হবে। যখন প্রস্রাবের বেগ আসবে সঙ্গে সঙ্গে টয়লেটে যেয়ে সেটা করে আনতে হবে। আচ্ছা, আমাদের হাতে একদমই সময় নাই, আরও কয়েকটা প্রশ্ন থাকলেও নিশ্চয়ই আগামীতে আপনার সঙ্গে যে দেখা হবে সেই প্রশ্নগুলোর উত্তর আগে নিব। কিডনির পাথর বলতে আমরা কি বুঝি, কেন কেন পাথর হয়, আর অনেক সময় অনেকে কিডনি ট্রান্সপ্লান্ট করেন, কিডনি কারো একটা থাকে, এটাতে কি খুব বেশি আমাদের শরীর স্বাস্থ্যের তারতম্য হয়? খুব লম্বা করে যদি না হয় এক লাইনে। হ্যাঁ, আমি খুব শর্ট করে বলবো আপা, কিডনির পাথর মানে বাইরের পাথর নয়। আমাদের বাইরে যে পাথর পাচ্ছি সেই পাথর মানে কিডনির পাথর না, এক কথায় বলা যায়। কিডনির পাথর হয় আমাদের যদি প্রস্রাবে কতগুলো আমাদের ধাতু আছে, ক্যালসিয়াম, ইউরিন, এগুলো যদি কালেক্টিং মানে অনেকক্ষণ জমে থাকে তাহলে আমরা পাথর আপনাকে একটু হবে। মানে টু বি কন্টিনিউড রাখি আর কি, আবার নেক্সট অনুষ্ঠানে যেদিন আপনার সঙ্গে দেখা হবে এটা আমরা বিস্তারিত শুনবো। আমরা মানে এক্সপেক্ট করছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল হক চৌধুরী তিনি আমাদেরকে আরও সময় দিবেন এবং আপনাদেরকেও সময় দিবেন। নিশ্চয়ই থাকবেন এটি নিউজের সঙ্গে। তো মনি আপা, আপনাকেও ধন্যবাদ। আশা এই যে ছলনা, এই বঞ্চনাকে পার হলে পাবে জনসমুদ্রের ঠিকানা। আলোর পথযাত্রী এই যে রাত্রি, এখানে থেমো না। সহযোগিতায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড।